আপনারা দেখছেন একুশে টেলিভিশন। প্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন ইভালি 21 রাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা অনুষ্ঠানটি একই সাথে সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। দর্শক, আমরা গত কয়েকদিন ধরে দেখছি যে করোনার বেশ বাড়ন্ত সীমান্ত জেলাগুলোর দিকে যদি আমরা দেখি তাহলে দেখব যে প্রতিদিনই সংক্রমণ এবং মৃত্যু দুটোই বাড়ছে। আর আমরা আজ যদি দেশের চিত্রের কথা বলি তাহলে দেখব যে 60 জনের মৃত্যু আজ ঘটেছে এবং সেই সঙ্গে প্রায় 4000 সংক্রমণ, এবং সংক্রমণ হারও প্রতিদিন বাড়ছে। আজ আমরা যদি দেখি তাহলে সেটা 16% কিছুটা উপরে। এই যখন অবস্থা, এই করোনা যখন আমাদের আবারও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, সেই জায়গাটাতে স্বস্তির একটি খবর আমরা আজই পেয়েছি যে আমাদের দেশের টিকা বঙ্গোভ্যাক্স এবং আরও দুটি চীনের সিনোভ্যাকের টিকা এবং ভারত বায়োটেকের টিকাটির সেটির অনুমোদন, পরীক্ষামূলক অনুমোদনের জন্য কতগুলো শর্ত আরোপ করা হয়েছে। সেই শর্তগুলো পূরণ করলেই তাহলে সেই টিকার অনুমোদন মিলবে। আমরা আজ মূলত এসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি করোনার টিকা অনুমোদনে স্বস্তি। আমাদের আজকের অতিথি আমাদের স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রহমান। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে যুক্ত আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান এবং সম্প্রতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল। ডক্টর স্বপ্নিল, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আরও যুক্ত আছেন গ্লোব বায়োটেক লিমিটেডের হেড অফ কোয়ালিটি অপারেশন ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন। ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, আপনাকে স্বাগত জানাই। আমি অনুষ্ঠানটি শুরু করতে চাই ডক্টর মোহাম্মদ মহিউদ্দিনকে দিয়ে। ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন, আমি ভূমিকাই বলেছি যে আসলে আমরা স্বস্তির পেয়েছি যে আপনাদেরকে যে অনুমোদন দেওয়ার জন্য কতগুলো শর্ত আরোপ করা হলো। আপনার কাছে শুরুতে জানতে চাইবো যে সেই মূল শর্তগুলো আসলে কী কী, এবং এটা নিশ্চয়ই আপনাদের জন্য চ্যালেঞ্জ। আপনারা দীর্ঘদিন ধরে বলছিলেন যে আপনারা বাজারে আসতে পারবেন যদি অনুমোদন দেয়া হয়। সেই ক্ষেত্রে এই শর্তগুলো পূরণ কতটা সহজ হবে এবং কত দ্রুত আপনারা এই শর্ত পূরণ করে আসতে পারবেন? ধন্যবাদ একুশে টেলিভিশনকে। আপনারা জানেন যে আজকে আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি যে বিএমআরসি আমাদের বঙ্গোভ্যাক্সিন ক্লিনিক্যাল ট্রায়ালের নৈতিক অনুমোদন দেওয়ার জন্য কাজ শুরু করেছেন এবং শর্ত সাপেক্ষে আমাদেরকে অনুমোদন দিবেন। সেই ক্ষেত্রে আসলে শর্তগুলা কি এখনো আমরা কিন্তু পরিষ্কার না, কারণ আমরা এখনো বিএমআরসি থেকে কোনো প্রকার চিঠি পাই নাই। হ্যাঁ, আজকে আমরা যমুনা টেলিভিশনে বিএমআরসির চেয়ারম্যান মহোদয়ের সাথে আমি যুক্ত হয়েছিলাম। ওখানে উনি বলেছেন যে আগামী রবি সোমবার নাগাদ হয়তো আমাদের চিঠিটা ওনারা ইস্যু করবেন। আমরা সেক্ষেত্রে হয়তো বলতে পারবো যে আসলে শর্তগুলা কি। তবে আমরা এটুকু বলতে পারি যে আমরা কিন্তু ভ্যাকসিনের ডেভেলপমেন্টের কাজ শুরু করেছি, তখন কিন্তু আমরা আন্তর্জাতিক প্রোটোকল মেনে কিন্তু আমরা কাজটা শুরু করেছি এবং এখন যে পর্যায়ে আসি এই পর্যন্ত কিন্তু আমরা প্রোটোকলের সবগুলা বৈজ্ঞানিক যে রিকোয়ারমেন্ট সবগুলো ফুলফিল করে কিন্তু আমরা এই পর্যন্ত এসেছি। কারণ আমাদের যে ভ্যাকসিন ক্যান্ডিডেট সেটা কিন্তু এমআরএনএ টেকনোলজি, এটার সাথে কিন্তু অন্যান্য যে সেকেলের যে টেকনোলজিগুলো আছে, ইনএক্টিভেটেড ভাইরাস অথবা ভাইরাল ভেক্টর, এগুলোর সাথে এটা তুলনা করলে হবে না কিন্তু। কারণ আমাদের এখানে কিন্তু কোনো প্রকার ভাইরাস আমরা ব্যবহার করিনি, এখানে কোনো ধরনের ভাইরাসও নেই। তো কাজে এটা যেহেতু একটা এমআরএনএ একটা সিনথেটিক্যালি প্রযুক্তিতে আমাদের এই ভ্যাকসিন ক্যান্ডিডেটটা তৈরি করা, তো এখানে আসলে টেকনোলজির উপর ডিপেন্ড করে যে এটার ক্লিনিক্যাল ট্রায়াল এবং এর জন্য কি রিকোয়ারমেন্টটা কি হবে। তো আমাদের এখানে আমরা যে প্রি ক্লিনিক্যালের যে আমরা তথ্যপত্র আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে দেশ তথা বিশ্ববাসীকে জানিয়েছি এবং এটা কিন্তু একটা আন্তর্জাতিক মেডিকেল জার্নালে কিন্তু সেটা প্রকাশিত হয়েছে। তো আমরা সবকিছু বিবেচনা আমরা মনে করি যে আমাদের ভ্যাকসিন ক্যান্ডিডেটটা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য উপযুক্ত। এবং আমাদের আজকে যে সম্মানিত দুজন এখানে আলোচক বৃন্দ আছেন, তারাও কিন্তু আমাদের বঙ্গোভ্যাক্সের যে গবেষণাপত্র সেটা রিভিউ করেছেন এবং তারাও কিন্তু আমাদের এই বঙ্গোভ্যাক্সের সাথে কোনো না কোনোভাবে ওনারা যুক্ত আছে। আমাদের এখানে যে স্বপ্নিল স্যার আছেন, উনি কিন্তু আমাদের বঙ্গোভ্যাক্সিন ক্লিনিক্যাল ট্রায়ালের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর, এবং আমরা যতটুকু জানি আমাদের যে আরেকজন আমাদের স্যার এস.এম. আব্দুর রহমান স্যার, উনিও কিন্তু আমাদের বঙ্গোভ্যাক্সিনের গবেষণাপত্র কিন্তু রিভিউ করেছেন। সবাই কিন্তু বলেছেন যে এটা একটা পটেনশিয়াল ভ্যাকসিন ক্যান্ডিডেট। তো
তো আমরা জানি না যে এখন কোন শর্তে আরোপে আমরা করতে যাচ্ছি। তবে আমরা খুব আশাবাদী যে আমাদের বঙ্গব্যাংক যত শর্তে আসুক আমরা সবকিছু মোকাবেলা করে কিন্তু এটা আলোর মুখ দেখবে ইনশাল্লাহ। তো আমরা এটুকু বলতে পারি যে mRNA ভ্যাকসিন এই পর্যন্ত বিশ্বে যে কয়টা অ্যাপ্রুভাল পেয়েছে সবগুলাই কিন্তু কার্যকর এবং নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। তার উদাহরণ হচ্ছে আমেরিকার মডার্না এবং ফাইজার বায়োনটেকের। এবং তারা কিন্তু 2020 সালের জানুয়ারিতে ফাইজার বায়োনটেক কাজ শুরু করেছিলেন, 2020 সালের ফেব্রুয়ারিতে মডার্না শুরু করেছিলেন, আমরা কিন্তু মার্চ মাসে শুরু করেছিলাম। তো ওনারা কিন্তু অলরেডি ডিসেম্বর 2020-এ কিন্তু বাজারে চলে এসেছে, আমরাও কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারিতে চলে আসার কথা। কিন্তু যেহেতু স্বাধীনতার 50 বছরে বাংলাদেশে আসলে ড্রাগ ডেভেলপমেন্ট বলেন বা ভ্যাকসিন ডেভেলপমেন্ট বলেন সেই কাজটা আমরাই প্রথম শুরু করেছি। তো যেহেতু আমরা প্রথম কাজে এই কালচারটা বাংলাদেশে আসলে আগে থেকে গড়ে ওঠে নাই, তো সেই জন্য আমরা কিছু প্রতিবন্ধকতার মধ্য দিয়ে কিন্তু আমরা এগিয়ে যেতে আমাদেরকে হচ্ছে। তবে আমরা খুব আশাবাদী যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল দীর্ঘ দিন পরে হলেও তারা একটু সোচ্চার হয়েছেন আমাদের বঙ্গবন্ধু ক্লিনিক্যাল ট্রায়ালের নতুন অনুমোদন দেওয়ার ব্যাপারে। এটার জন্য আমরা বিএমআরসিকে ধন্যবাদ জানাই। আমরা আশা করব যে বঙ্গবন্ধু যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল গঠন করেছিলেন যে বাংলাদেশকে স্বাস্থ্য খাতে স্বয়ংসম্পূর্ণ করবেন, তো আমরা আশা করি বিএমআরসি পরবর্তী যে ধাপগুলো সেই ধাপগুলোতে আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। আমরা যাতে বঙ্গবন্ধুর ক্লিনিক্যাল ট্রায়ালের যে পরবর্তী যে পর্যায়গুলো আছে সেগুলা খুব অল্প সময়ে অতিক্রম করে আমাদের কাঙ্ক্ষিত ক্লিনিক্যাল ট্রায়াল আমরা শুরু করতে পারি এবং আমাদের আমাদের যে প্রস্তুতি আমরা কিন্তু সেটা সম্পূর্ণ আপনার কাছে জানতে চাইবো যে একটি বিষয় এসেছে যে বানরের উপরে যে এই আপনাদের টিকা প্রয়োগের বিষয়টি, এইটি আপনারা করেননি, এটি করতে বলা হয়েছে। সেই ক্ষেত্রে এটি নিশ্চয়ই বাংলাদেশ আপনাদের চেয়ারম্যানও আজ আমাদের সঙ্গে কথা বলেছেন, গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন যে এটি আসলে বাংলাদেশে সম্ভব নয়। সেক্ষেত্রে আপনারা কি এখনই এই ধরনের কোনো চিন্তা ভাবনা করছেন কিনা বা কারোর সাথে যোগাযোগ করেছেন কিনা? আমরা বলেছি যে আমরা আসলে চিঠিটা পাওয়ার পর কিন্তু আমরা এই পর্যায়ে আমরা যাব। তো আমরা এই ব্যাপারে আমরা এটুকু বলতে পারি যে আমেরিকার মডার্না এবং ফাইজার বায়োনটেক যে প্রক্রিয়ায় ওনারা ক্লিনিক্যাল ট্রায়াল গেছে আমরা সেভাবে কিন্তু আমাদের ক্লিনিক্যাল ট্রায়াল প্রোটোকল জমা দিয়েছি। আমরা কিন্তু সেখানে বলেছি যে আমরা ফেজ 3 ট্রায়ালের আগে দিয়ে আমরা বানর কিংবা তার ইকুইভ্যালেন্ট কোন একটা প্রাণীতে আমরা চ্যালেঞ্জ স্টাডিটা করব। আমরা সেইটা কিন্তু আমরা অলরেডি কমিটমেন্ট করে রেখেছি। তো আমরা আশাবাদী যে চিঠিতে যে শর্ত থাকবে সেখানে যদি এটা উল্লেখ থাকে যে ক্লিনিক্যাল ট্রায়ালের পাশাপাশি বানর অথবা অন্য কোনো ইকুইভ্যালেন্ট কোন প্রাণীতে সেটা ট্রায়ালের, তাহলে এটা অল্প সময়ে আমরা ক্লিনিক্যাল ট্রায়ালটা এবং পাশাপাশি বানরের ট্রায়ালটা শেষ করে আমরা কিন্তু আমাদের বঙ্গবেশটা কিন্তু মানুষের করোনার সুরক্ষা দিতে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো। আর আমাদের বঙ্গবেশ কিন্তু এ পর্যন্ত আমাদের যে তথ্যপত্র সেখানে কিন্তু এটা এক ডোজের একটা এফেক্টিভ একটা ভ্যাকসিন। তো যদি আমরা অ্যানিমেল ট্রায়ালে যে রেজাল্ট পেয়েছি সে অনুরূপ ফলাফল যদি আমরা মানব দেহ পাই, তাহলে কিন্তু বিশ্বে এই প্রথম mRNA ভ্যাকসিনে বঙ্গভ্যাকসিন হতে যাচ্ছে এক ডোজের একটা ভ্যাকসিন। সেক্ষেত্রে কিন্তু আমাদের বর্তমান যে উৎপাদন কেন্দ্রে বঙ্গভ্যাকসিনের যে উৎপাদন ক্ষমতা সেটা কিন্তু আমরা প্রতি মাসে 1 কোটি ডোজ তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আমরা কিন্তু বাংলাদেশের মানুষ 1 কোটি মানুষকে প্রতি মাসে সুরক্ষা দিতে পারবো। আর যেহেতু এটা সিন্ডিকেটেড তৈরি করা, বাংলাদেশের যারা ভ্যাকসিন তৈরি করে অথবা জিএমপি কমপ্লায়েন্ট যারা ইনজেক্টেবল ফ্যাসিলিটি আছে তারাও কিন্তু আমাদের এই বঙ্গভ্যাক্স তারাও কিন্তু উৎপাদন করতে পারবে। তাহলে আমরা কিন্তু সবাই মিলে যদি বঙ্গভ্যাক্স উৎপাদন করি তাহলে বাংলাদেশের যে 17-18 কোটি মানুষের যে চাহিদা সেটা কিন্তু আমরা অতি অল্প সময়ে পূরণ করে আমাদের বঙ্গভ্যাক্স বিদেশে এক্সপোর্ট করে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। আর সারা বিশ্বে কিন্তু এখন করোনা টিকার কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে। আমরা আশা করব যে আমেরিকার মডার্না, ফাইজার বায়োনটেক যেভাবে তাদের ভ্যাকসিন দ্বারা তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, আমরা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা সেটা আশা করি বলেই তো আমরা বলছি যে আসলে এই যে আজকের যে অনুমোদন সেখানে আমরা স্বস্তি পেয়েছি। আপনার কাছে আপনাকে হয়তো আমরা খুব বেশিক্ষণ পাবো না, সে কারণে আপনাকে একটু বেশিক্ষণই সময় দিচ্ছি। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইবো যে আপনারা এই যে আজ আপনাদের চেয়ারম্যান তিনি দামের কথাও বলেছেন এবং অনেক 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 বিস্তারিতভাবে তিনি কথা বলেছেন। তিনি একটি বিষয় বলেছেন যে এই আপনাদের এই যে ভ্যাকসিনটি আসতে যাচ্ছে বা আপনারা যে ভ্যাকসিনটি তৈরি করেছেন সেটি এই যে ডেল্টার যে ধরন সেই ধরন প্রতিরোধী। এটা এত আগে আসলে কিভাবে বলা সম্ভব হচ্ছে? আমরা আমাদের যে ভ্যাকসিন ক্যান্ডিডেট যে আমরা ডিজাইনটা আমরা করেছি সেখানে কিন্তু আমরা তার যে ভবিষ্যতে যে ধরনের মিউটেশন ঘটতে পারে সবগুলা মিউটেশনকে কনসিডারেশনে রেখেই
আমাদের ভ্যাকসিন ক্যান্ডিডেট কিন্তু আমরা ডিজাইন করেছিলাম। আপনারা জেনে রাখবেন যে ন্যাশনাল সেন্টার ফর বায়োটেকনোলজি ইনফরমেশনে ৭,৫৪৩টা সিকোয়েন্সকে আমরা ইভ্যালুয়েশন করে, অর্থাৎ বায়ো ইনফরমেটিক্স টুলের মাধ্যমে আমরা ইভ্যালুয়েশন করে কিন্তু আমাদের ভ্যাকসিন ক্যান্ডিডেট আমরা সিলেক্ট করেছিলাম, ডিজাইন করেছিলাম, এবং সেই অনুযায়ী আমাদের ভ্যাকসিনটা ডেভেলপ করেছিলাম। তো আমরা এখন পর্যন্ত যে কটা mRNA ভ্যাকসিন অ্যাপ্রুভাল পাই সবগুলা কিন্তু সব দেশে দেখবেন খুবই কার্যকর এবং নিরাপদ বলে প্রমাণিত হয়েছে। অথচ অন্যান্য যে ভ্যাকসিন গুলো তার তুলনায় mRNA ভ্যাকসিনের যে কার্যকারিতা সবচেয়ে বেশি, এটা কিন্তু অলরেডি প্রুভ। আর আমাদের mRNA টেকনোলজি পিওর mRNA টেকনোলজি, এখানে কোনো মডিফাইড কোনো কিছু নাই। এবং যেমন ফাইজার বায়োটেকের ক্ষেত্রে ওখানে ভাইরাসের 3টা প্রোটিনে যুক্ত আছে, কিন্তু আমাদেরটা কিন্তু পিওর mRNA ন্যাচারাল। ঠিক আছে, আমরা খুব আশাবাদী যে আমাদের যে টেকনোলজি, এই টেকনোলজিতে আমরা যে ভ্যাকসিন ক্যান্ডিডেটটা ডেভেলপ করেছি সেটা যে কোনো ধরনের মিউটেশনের ক্ষেত্রে সমানভাবে কার্যকর হবে। জি, আপনার কাছে আসবো, আপনি যদি আমাদের সঙ্গে থাকেন। যেতে চাই ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিলের কাছে। ডাক্তার স্বপ্নিল, আপনি নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ মহিউদ্দিনের কথা শুনছিলেন। আপনি এই গ্লোব বায়োটেকের যে বঙ্গভ্যাক্স, সেটির সঙ্গে আপনার নামও জড়িয়ে রয়েছে। আপনি সিআরও প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন। আপনার কাছে আপনার বক্তব্য জানতে চাইবো আজকের এই অনুমোদন এবং আপনার প্রতিক্রিয়া, এবং ডক্টর মহিউদ্দিন যে কথাগুলো বললেন সেই জায়গাটি থেকে আপনার নতুন করে কিছু বলার আছে কিনা। আমার মনে হয় আমার এখানে আসলে নতুন করে যোগ করা তেমন কিছু নেই, কারণ সবচেয়ে বড় বাস্তবতা যেটি ডক্টর মহিউদ্দিন বলেছেন, অনুমোদন মানে শর্ত সাপেক্ষে অনুমোদন দেওয়া কিংবা ফার্দার কোয়েরি করা কি করা হয়েছে আমরা কিন্তু জানি না। কারণ প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হিসেবে যা প্রথা, সেটা হচ্ছে যে বিএমআরসির কাছে আমার একটা চিঠি পাওয়ার কথা। তো সেই চিঠি আমি আজকে পর্যন্ত পাইনি। ডক্টর মহিউদ্দিনের মাধ্যমে জানতে পারলাম যে তিনি একটি চ্যানেলে বিএমআরসি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সাথে সংযুক্ত ছিলেন। তিনি হয়তো বলেছেন যে আগামী সপ্তাহের প্রথম দিন চিঠিটি আসবে। সেই চিঠিটি আসলেই কিন্তু আমরা কেবলমাত্র জানতে পারবো যে এখানে কি ধরনের প্রশ্নগুলো করা হয়েছে বা কি ধরনের শর্তগুলো আরোপ করা হয়েছে। আমাদেরকে যখন গত জানুয়ারি মাসে আমরা আবেদনপত্রটি জমা দিই এবং ফেব্রুয়ারি মাসে কোয়েরি করা হয়, আমাদের উত্তরগুলো জমা দিয়েছিলাম, তখন থেকে আমরা এই ধরনের চিঠির প্রত্যাশায় ছিলাম যে হয় অনুমোদন আসবে বা নতুন করে কোয়েরি আসবে। কোয়েরিগুলো দেখে বলা যাবে। প্রাইমেট বা বাংলার ক্লিনিক্যাল ট্রায়ালের ব্যাপারে যেটি বলা হচ্ছে, এটি দুরকম উদাহরণই আছে। আরএনএ ভ্যাকসিন সরাসরি মাইসে ট্রায়াল করে ফেজ 1 ফেজ 2 ট্রায়াল করা হয়েছে, ফেজ 3 আগে বাংলায় ট্রায়াল করে নেওয়া হয়েছে, তেমন উদাহরণ যেমনি আছে তেমনি অন্যান্য কিছু কিছু ভ্যাকসিন আছে যেগুলো বাংলায় ট্রায়াল করে ফেজ 1 ফেজ 2 করা হয়েছে। এটি অ্যাবসলিউটলি আমার কাছে এটি মনে হয় যে সরকারের বিষয়, এটি শুধু বিএমআরসির বিষয় না। এখানে আমাদের সরকারও তার মানুষের কল্যাণ চিন্তা করবেন এবং নিশ্চয়ই সরকার যদি মনে করেন যে এই ক্ষেত্রে এই কাজটি করে নিতে হবে। তবে আমি একটি প্রশ্ন পয়েন্ট খালি অ্যাড করতে চাই যে বাংলায় ট্রায়াল করা কিন্তু খুব সোজার বিষয় না। এটি সব দেশে ফেসিলিটি নাই এবং এ ধরনের ফেসিলিটি অ্যাক্সেস করা খুব কঠিন হবে। তো যদি সত্যি বিএমআরসি মনে করে যে তারা চাচ্ছে যে আগে বাংলার একটি ট্রায়াল করা হবে এবং তারপরে ফেজ 1 ফেজ 2 শুরু করা হবে, তা নিয়ে আমি একদমই আর্গুমেন্টে যাব না। সেটি বলতেই পারে। শুধু একটি অনুরোধ থাকবে সরকারের কাছে যে এই ট্রায়ালটি যাতে বাংলায় করার ক্ষেত্রে সরকার যাতে একটু ইন্টারফেয়ার করে, যাতে একটি গ্রহণযোগ্য আন্তর্জাতিক ফেসিলিটিতে ট্রায়ালটি। আমি বলছি না সরকারকে পয়সা দিতে হবে, আমি এটি বলতে চাচ্ছি যে সরকার তার যোগাযোগটা যদি ব্যবহার করেন, সরকার যদি উদ্যোগ নেন যে বাংলাদেশে ভ্যাকসিন ক্যান্ডিডেট আছে, এই ট্রায়ালটি অমুক প্রতিষ্ঠানকে যদি রিকোয়েস্ট করে যদি আপনারা করে দেন, সেটি কিন্তু একটি অনেক বড় বিষয়। গ্লোব বায়োটেক বা আমি ব্যক্তি হিসেবে বা হিসেবে তারা যাওয়ার চেয়ে সরকার যদি যোগাযোগটা করে, ইনিশিয়াল যোগাযোগটা করে, পরে গ্লোব বায়োটেক ফান্ডিং করলো, সেটি অনেক সহায়ক একটি ভূমিকা পালন করবে। কারণ এ ধরনের ফেসিলিটি পৃথিবীতে খুব কম আছে, আমাদের এই অঞ্চলে আরোই কম আছে। এ ধরনের ফেসিলিটিগুলো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, সবসময় তার ধরনের কাজগুলো করবে না। এবং এ ধরনের সহযোগিতাগুলো কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সরকার ভ্যাকসিনগুলোকে দিয়েছে। কারণ আমরা দেখেছি যে ফাইজারের ভ্যাকসিন ডেভেলপমেন্ট দেখেন, মডার্না দেখেন, কিংবা কোভিশিল্ড যেটা আমরা ব্যবহার করছি সেটা দেখেন, এই সমস্ত ভ্যাকসিন এত দ্রুত আসার পিছনে সরকার একটা ভূমিকা ছিল। আমি নিশ্চিত যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ভ্যাকসিনের ব্যাপারে নজরদারি করছেন, আজকেও কিন্তু তিনি সংসদে বলেছেন যে বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার প্রক্রিয়া বিবেচনাধীন বা চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে। অর্থাৎ আমার কাছে মনে হয় তিনি ব্যাপারে পূর্ণ ওয়াকিবহাল আছেন। তিনি আমাদের
সাধারণ মানুষের ভালোটাই দেখবেন এবং তিনি এই দিকটাতে যে নজর রাখবেন এ নিয়ে আমার কোনো সন্দেহের অবকাশ নেই। এইটুকু সাহায্য যদি করা হয় তাহলে আমার মনে হয় এই পর্যায়ে যদি সত্যি বিএমআরসি সেরকম কোনো শর্ত দিয়ে থাকে, যেহেতু আমি চিঠি পাইনি বলতে পারছি না, সেই শর্তটি পূরণ খুব ভালো হবে এবং সেক্ষেত্রে সরকারের একটা কন্ট্রোল থাকবে যে সরকার নির্ধারিত একটি জায়গায় এই বাংলার ট্রায়ালটি হয়েছে, আর এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না। জি, আমরা আমরা আশা করব যে সরকার যেভাবে এই যে টিকা কূটনীতি চালিয়ে সব আমরা যখন উন্নত বিশ্বের অনেক দেশের আগেই টিকা পেয়েছিলাম, ঠিক এইভাবেই এই এই যে ট্রায়াল এইটার কূটনীতিও সরকার চালিয়ে যাবে, আমরা সেই আশাটি করব। ডক্টর এস এম আব্দুর রহমান, আপনার কাছে একই প্রশ্ন, যে আসলে নিশ্চয়ই এটি আমাদের জন্য স্বস্তির একটি বিষয়, আপনার অভিমত। আপনাকে ধন্যবাদ। পাশাপাশি আমাদের যে দুইজন আলোচক এখানে আসছেন, আমাদের ডক্টর মামুনুর মাহতাব স্বপ্নীল এবং আমাদের এই সুযোগ্য ছাত্র, সুযোগ্য ফার্মাসিস্ট মহিউদ্দিন, ডক্টর মহিউদ্দিন চমৎকার বলেছে। তো আমি বলবো যে আপনি জানেন যে আপনি যে কথাটি দিয়ে শুরু করেছেন, যে আজকে বাংলাদেশের যে অবস্থা, যে 60 জন মারা গিয়েছে এবং প্রায় 4000-এর মতো আক্রান্ত হয়েছে এবং দিন দিন এটা কিন্তু বাড়ছে। আমাদের কেউ কেউ বলছেন এটাকে তৃতীয় ঢেউ, কেউ কেউ দ্বিতীয় ঢেউ, এখনও শেষ হয় নাই। যেটাই হোক না কেন আমরা একটা কঠিন পরিস্থিতির দিকে এগোচ্ছি, যেটা আপনি বলেছেন যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট বা ডেল্টা ভেরিয়েন্ট যেটা এসেছে। তো এই প্রেক্ষিতে আপনি জানেন যে সারা বিশ্বব্যাপী কিন্তু 170টি মতো ভ্যাকসিন কিন্তু গবেষণা হয়েছে বিভিন্ন দেশে, এবং তার ভিতরে দেখা যাচ্ছে যে 93টি ভ্যাকসিন কিন্তু ক্লিনিক্যাল ট্রায়ালে এসেছে এবং 77টি ভ্যাকসিন প্রি ক্লিনিক্যাল স্টেজে আছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু যুক্ত হয়েছে এই ভ্যাকসিন উৎপাদনে। এবং একটা বিষয় বলা যায় যে করোনা ভাইরাসের যে বিষয়টি সারা বিশ্বব্যাপী এখন চলছে, এটা কিন্তু যেমন আমাদেরকে ক্ষতি করেছে, কিন্তু একটা দিক দিয়ে কিন্তু আমাদের অনেকগুলো অপরচুনিটিও তৈরি করেছে। যেমন এই ভ্যাকসিন গবেষণা হোক সারা বিশ্বব্যাপী, আপনি দেখবেন যে এত ভ্যাকসিন গবেষণা হয়েছে এই সময়, এর আগে পৃথিবীতে কখনো হয়নি। বিজ্ঞানের এই যে উন্নতি বা এই যে প্রয়োগ, সেটা কিন্তু আগে হয় নানা দিক থেকে নানা দিক আমাদেরকে থেকে ভাবতে শিখিয়েছে যে স্বাস্থ্য ব্যবস্থার দিকে চোখ রাখতে হবে, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা এবং কঠিন গবেষণা পরিস্থিতিতে কিভাবে সার্ভাইভ করতে হয় সেটা কিন্তু আমাদেরকে শিখিয়েছে। যদিও আমরা সার্ভাইভ করতে পারছি না, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো ভ্যাকসিনের বিষয়ে যদি বলতে হয়, আপনি জানেন যে যেটা ডক্টর মহিউদ্দিন বলেছে, যে ভ্যাকসিন আসলে বিভিন্ন ধরনের ভ্যাকসিন হতে পারে। ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন হতে পারে, একটা হচ্ছে ভেক্টর বেসড ভ্যাকসিন যেটা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, ইনঅ্যাক্টিভেট সিনোভ্যাক ভ্যাকসিন। প্রোটিন বেসড ভ্যাকসিন হতে পারে, যেটা নোভোভ্যাক্স কয়েকদিন আগে মাত্র ক্লিনিক্যাল ট্রায়ালটা শেষ হয়েছে। এছাড়া এমআরএনএ বেসড ভ্যাকসিন, যেটা আমাদের গ্লোব বায়োটেক যে ভ্যাকসিনটি নিয়ে আসার জন্য তারা চেষ্টা করছে। পাশাপাশি ফাইজারের ভ্যাকসিন এবং মডার্নার যে ভ্যাকসিনটা এমআরএনএ ভ্যাকসিন। এমআরএনএ ভ্যাকসিন টেকনোলজিটা খুবই নিউ, এটা খুবই সম্প্রতি 2018 সন থেকে এটাই হয়েছে। এবং এখন এই কোভিড-19-এর ক্ষেত্রে এই সারা বিশ্বব্যাপী কিন্তু এই দুটো ভ্যাকসিন অনুমোদিত হয়েছে। গ্লোব বায়োটেকের ভ্যাকসিনটি আপনারা জানেন যে অনেক আগেই জানুয়ারি মাসে কিন্তু এটা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সেটা দেওয়া হয়, কিন্তু দীর্ঘ 5 মাস হয়ে গেলেও এটা একটা সুসংবাদ আমরা পেয়েছি। এটা আমি মনে করি যে একটা ভালো সংবাদ, জাতির জন্য ভালো সংবাদ। আমি সবসময় আমাদের দেশের, কারণ আমরা কিন্তু অনেক দিক দিয়ে এগিয়েছি কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কিন্তু এগোইনি। আমি সবসময় সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যদি আমরা স্বয়ংসম্পূর্ণ না হই তাহলে কিন্তু আমরা দাঁড়াতে পারবো না, কারণ এই ধরনের প্যান্ডেমিক কিন্তু আরও আসবে। সুতরাং আমি মনে করি যে গ্লোব বায়োটেক যে ধরনের তারা পদক্ষেপ নিয়েছে, এবং আমি ব্যক্তিগতভাবে আমি সেখানে গিয়েছিলাম, আমি দেখেছি তাদের স্ট্রাকচার, দেখেছি ভিতরে আমাকে দেখিয়েছে, আমি দেখেছি, এবং তাদের যে সাংবাদিক সম্মেলন ছিল সেখানেও কিন্তু আমি গিয়েছিলাম, এবং তাদের যে পাবলিকেশন যেটা হয়েছে সেটাও আমি পড়েছি। তো আমার কাছে সব কিছু দেখে কিন্তু আমি কনভিন্সড গ্লোব বায়োটেকের, এবং তারা এই ধরনের চেষ্টা করছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই, এবং অবশ্যই মনে করব যে বাংলাদেশ সরকার অবশ্যই তাদেরকে সহায়তা করা দরকার এবং সবাইকে সহায়তা করা দরকার। আমি ব্যক্তিগতভাবে সেভাবে মনে করি। তো গ্লোব বায়োটেকের যে ভ্যাকসিনটি এখন মানবদেহে প্রয়োগের জন্য অনুমতির সাপেক্ষে যে শর্তটি দেওয়া হয়েছে, আমি এটা নিয়ে একটু বলতে চাই যে বানরের উপর বা শিম্পাঞ্জির উপর প্রয়োগের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, তো এটা আমার মনে হয় যে এটা দিতেই পারে, বিএমআরসি এটা দিতেই পারে। কারণ আপনি জানেন মডার্নার ভ্যাকসিনটি যখন প্রথম কিন্তু আসে তখন কিন্তু বানরের উপরে এটা প্রয়োগ করা হয়েছিল, এবং সেখান থেকে কিন্তু অ্যান্টিবডি আইসোলেশন এবং নিউট্রালাইজেশন এসে সেগুলো করেছিল। গ্লোব বায়োটেক যে কাজগুলো করেছে, তাদের যে পেপার পাবলিশ করেছে আমি সেখানে পড়েছি, আমি দেখেছি যে নিউট্রালাইজেশন এসে করেছে, সিডো ভাইরাসের এগেনস্টে ইনভিট্রো অ্যাক্টিভিটি তারা দেখেছে, তারা সাইটোটক্সিসিটি, সেলের উপর টক্সিসিটি আছে কিনা এগুলো তারা দেখেছে, এগুলো তারা কাজ করেছে, এবং যেগুলো খুবই প্রমিজিং রেজাল্ট। এবং একটি রেজাল্ট আমার কাছে খুবই প্রমিজিং লেগেছে, আমি যখন তাদের সাংবাদিক সম্মেলনে ছিলাম, সেটা হচ্ছে যে
CD4 সেল যেটাকে বলা হয়, মানে যে রেসপন্ড অ্যান্টিবডি CD4 সেল, মানে টি হেল্পার সেল 1 যেটা হচ্ছে খুবই কিন্তু মানে ইম্পর্ট্যান্ট আর কি, সেই জায়গায় কিন্তু তাদের এই ভ্যাকসিনের কার্যকারিতা খুবই ভালো, সেক্ষেত্রে রেসপন্সটা খুবই ভালো, এবং কোনো সেক্ষেত্রে মডার্নার থেকেও ভালো সেরকম বলা হয়েছিল আমি যেটা শুনেছি। তো আমি মনে করি যে এই ধরনের একটা নিউ টেকনোলজি বাংলাদেশের একটি কোম্পানি গ্লোব বায়োটেক যে প্র্যাকটিস করছে এবং তারা এতদূর পর্যন্ত এসেছে, এবং সেটার একটা আলোর মুখ দেখাই উচিত আমি মনে করি বাংলাদেশে। এতে করে হবে কি, আমরা বর্তমান যে পরিস্থিতি আছি এই পরিস্থিতি থেকে যেমন উত্তরণ ঘটবে, পাশাপাশি কিন্তু বাংলাদেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এক ধাপ এগিয়ে যাবে, বাংলাদেশের নাম কিন্তু ছড়িয়ে পড়বে সারা বিশ্বব্যাপী যে বাংলাদেশ এমআরএনএ বেসড একটা ভ্যাকসিন তারা তৈরি করেছে কোভিড-19-এর জন্য, অন্য কোনো মানে কনভেনশনাল ভ্যাকসিন না, এটা এমআরএনএ ভ্যাকসিন। তো আমি সবসময় যে কারণে খুবই আশাবাদী। তো এখন বানরের উপর যে টেস্টটি করা দরকার সেটা অবশ্যই আমরা যতটুকু জানতে পেরেছি আজকে আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে, যে এটা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়াতে দুটো জায়গায় করা হয়, একটা জায়গায় বলা হয়েছিল তারা রিফিউজ করেছে যে বানরের উপর তারা করবে না, চীনেও তারা যোগাযোগ করেছে, তারাও সেখানেও হয়নি। তো অন্য সোর্স যেটা আছে সেটা করতে গেলেও অনেক টাকার দরকার, যেটা ডক্টর স্বপ্নিল বললেন যে এটার জন্য সরকারের সহায়তা থাকা উচিত। আপনি জানেন যে মডার্নার ভ্যাকসিন যখন এটা আসে তখন কিন্তু ইউএসএ গভর্নমেন্ট কিন্তু সেখানে তাদেরকে অনেকভাবে সহায়তা করেছে, আর্থিক সহায়তা দিয়েছে, বিভিন্নভাবে যে কোনো ধরনের প্রক্রিয়াগত দিক দিয়ে খুব তাড়াতাড়ি সেটা যাতে অনুমোদিত হয় সে ব্যাপারে সহায়তা করেছে। কিন্তু আমাদের দেশে এই বিষয়টি কিন্তু পরিলক্ষিত হয় না। নোভোভ্যাক্সের যে ভ্যাকসিনটা এসেছে এটাও কিন্তু বানর উপর পরীক্ষা করেই তারপরে করা হয়েছে। তো আমি এখনও আশাবাদী, আমি মনে করি যে এই জ্বর যেটা বানরের উপর পরীক্ষা করাটা যদি এটা সহজভাবে করা যায়, সেটা যদি সরকারিভাবে সহায়তা করা যায়, যেটা ডক্টর স্বপ্নিল বললেন, তো সেটা করা উচিত, এবং সেটা করে অনতিবিলম্বে যদি এই ট্রায়ালটি বাংলাদেশে করা যায়। কারণ আমরা এখন আসলে ভ্যাকসিন দরকার, আমাদের নিজেদের অন্যের উপর তাকিয়ে থেকে হচ্ছে না। কারণ আপনি যেটা বললেন যে জিও পলিটিক্যাল যে বিষয় আছে, ভ্যাকসিন পাওয়ার ব্যাপারেও কিন্তু আমরা, যদিও আমাদের G7 বলেছে যে 100 কোটি ভ্যাকসিন দেবে, কিন্তু G7 কিন্তু বলেন না যে কবে নাগাদ আমাদের ভ্যাকসিনটা দিবে 100 কোটি, সেটা 2023, 24, 25ও হতে পারে। সুতরাং আমাদের এই ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা সিরাম ইনস্টিটিউট থেকে ভ্যাকসিন আমরা এখন পাচ্ছি না, এটা কবে পাবো তাও জানি না। তো আমরা যদি আমাদের নিজেদের ভ্যাকসিন একটা পাই, এবং সেটা আমি যে সক্ষমতা আমি যেটা শুনলাম যে 1 কোটি ডোজ উৎপাদন হবে এবং সেটা প্রচুর পরিমাণ উৎপাদন হবে, তো তাহলে তো আমরা মনে করি যে এটা যদি এটা মাসে তারা 1 কোটি ডোজ মাসে 1 কোটি ডোজ, এটা তো অনেক বেশি আমি মনে করি। তো সেই ক্ষেত্রে বিশ্বব্যাপী আমার মনে হয় যে ভ্যাকসিনের চাহিদা যদি এটা সত্যিকার অর্থে কার্যকরী হয়, যদি এর সেফটি লেভেল ভালো থাকে, বিশ্বব্যাপী ভ্যাকসিনের চাহিদা পূরণে বাংলাদেশ একটা বিরাট ভূমিকা রাখবে বলে আমার মনে হয়, যদি এটা মানে সফল হয়। জি, আপনার কাছে আসবো, যেতে চাই ডক্টর স্বপ্নিল কাছে। ডক্টর স্বপ্নিল, আপনার কাছে জানতে চাইবো যে জানুয়ারি মাসে আপনারা অনুমোদন চাইলেন, সিআর প্রতিষ্ঠানের হয়ে আপনারা অনুমোদন চাইলেন, এই যে 5 মাস, এটা কি আপনার কাছে মনে হয় না যে খুব বেশি সময় লেগে গেল? যে আপনার অডিওটা মিউট রয়েছে, আমরা আপনার শুনতে পাচ্ছি না। জি, এখন কি শুনতে পাচ্ছেন? জি জি জি, দেখুন, এটা আসলে দুভাবে দেখার বিষয় আছে, যে গ্লাসটা অর্ধেক ভরা না অর্ধেক খালি। আমরা একটা বলতে পারি যে কেন এত সময় লাগালো, কোথাও তো এত সময় লাগেনি, লাগানো ঠিক হয়নি। আর আমি অন্যভাবেও দেখতে পারি এইভাবে যে বিএমআরসি একটা আস্থার তৈরির জায়গা আছে। যেমন ধরেন বাংলাদেশ যখন প্রথম বললো যে আমরা স্যাটেলাইট পাঠাবো, কিংবা যখন আমরা প্রথম বললাম আমরা পদ্মা ব্রিজ বানাবো, তখন তো বাংলাদেশের বেশিরভাগ মানুষ বিশ্বাস করেনি। কিন্তু এখন যখন বলা হচ্ছে আমরা টানেল বানাবো, আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 ছাড়বো, আমরা বুলেট ট্রেন বানাবো, কেউ কিন্তু অবিশ্বাস করছে না। মানুষ ওয়েট করছে কবে হবে কিনা, সেটা নিয়ে কারো সন্দেহ নেই, হবে, কিন্তু কবে। তো ব্যাপারটা সেরকম আছে যে আপনি যখন ভ্যাকসিনের কথা বলেছেন, তখন হয়তো বিএমআরসি মনে করতেই পারে আসতেই পারবে কিনা। কারণ আমি একটি নতুন ওষুধ উদ্ভাবনের সাথে যুক্ত ছিলাম, ন্যাসড্যাক। আমি দেখেছি যে এই একটি নতুন কনসেপ্টকে আত্মস্থ করাটা কত কঠিন কাজ। এই ওষুধটা নিয়ে আমি কাজ করেছি 2007 সাল থেকে, এবং ওষুধটি অবশেষে সে বাংলাদেশের রেজিস্ট্রেশন পেয়েছিল 2019 সালে, এবং তারপর কোভিড চলে আসে, এখন বাজারে আসেনি। তো ফলে সেই তুলনায় তত সময় লাগেনি। দ্বিতীয় যে বিষয়টি আছে, বিএমআরসি তো সক্ষমতার অভাব থাকতে পারে, কারণ ইতিপূর্বে বিএমআরসি অসংখ্য অজস্র গবেষণা প্রকল্প ঘেটেছে, দেখেছে, অনুমোদন দিয়েছে, কিন্তু নিশ্চয়ই দেশে উৎপাদিত কোনো ভ্যাকসিন নিয়ে ইতিপূর্বে তারা কাজ করেনি।
ফলে আমার কাছে এটা মনে হচ্ছে দুটো জিনিস কাজ করেছিলেন। একটি হচ্ছে যে তারা তাদের সক্ষমতার হয়তো তৈরি করতে সময় লেগেছে, হয়তো আস্থায় আনতে সময় লেগেছে। তবে আমার কাছে এটা সবসময় মনে হয় যে এই ধরনের বিষয়গুলো আপনার খোলামেলা থাকলে ভালো। আমি কিছু কিছু জায়গায়, যেটা একটু না বলেই পারছি না, মনে হয়েছে যেমন আজকে যে বিষয়টি ঘটলো, আজকে এই ধরেন বঙ্গব্যাক্সকে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য বিএমআরসি একটি কোয়েরি দিবে, আসলে একটি চিঠি দিবে। এটি কিন্তু মিডিয়ায় আসার আগে আমার কাছে চিঠি আসা উচিত ছিল প্রিন্সিপাল ইনভেস্টিগেটর হিসাবে। এটা কিন্তু মিডিয়ায় জানাবার বিষয়বস্তু নয়। তো এরকম কিছু কিছু জিনিস আমরা দেখেছি যে যেগুলো হয়তো কিছু কিছু জায়গায় হয়তো এটা নতুন অভিজ্ঞতা বলে। আজকে যেমন ভারতে 3টি ভ্যাকসিন তৈরি হচ্ছে, আমাদের দেশে আরো নতুন নতুন কোম্পানি ভ্যাকসিন নিয়ে আসবে, নতুন নতুন ওষুধ নিয়ে আসবে, তাহলে তো আমরা সেই পাত্রগুলো ফলো করতে শিখে যাব। মানে আমি আসলে মনে করি না যে খুব বেশি সময় নিয়ে ফেলেছে, খুব বেশি দেরি করে ফেলেছে। আমার কাছে বরং মনে হয়েছে যে যে সক্ষমতা জায়গাগুলো, আস্থা তৈরি জায়গাগুলো ছিল, সেগুলো তৈরি হয়েছে। নরবরের ভিতের উপর দাঁড়ানো হচ্ছে, শক্তের ভিতের উপর দাঁড়ানো ভালো, বেটার লেট দ্যান নেভার। শুধু আমার কাছে যেটা এখন প্রত্যাশা থাকবে যে আমরা যেন আমাদের সক্ষমতায় আস্থা রাখি। এই জায়গাটি যদি আমরা থাকি বা আমরা যদি সবাই সবার পাশে দাঁড়াই, আমি কিন্তু সেই দিনটির দিকে তাকিয়ে আছি যখন কোভিডের 3rd ওয়েভ 4th ওয়েভ পৃথিবীতে চলবে। আশা করি আমার দেশে চলবে না, কিন্তু আমরা তখন দেশে দেশে বাংলাদেশের উপহার হিসাবে প্লেন বোঝাই করে ভ্যাকসিন পাঠাতে পারবো। সেই সক্ষমতাটা যাতে আমরা অর্জন করতে পারি, আমি সেই দিনের দিকে তাকিয়ে আছি এবং নিশ্চয়ই আমরা সেটা পারবো। আজকে যে G7 বছর 100 কোটি ডোজ ভ্যাকসিন দেবে, আমার প্রত্যাশা থাকবে সেই 100 কোটি ডোজের মধ্যে কয়েক কোটি ডোজ বাংলাদেশ থেকে, মেড ইন বাংলাদেশ ভ্যাকসিন থাকবে। আমি আশা করবো যে কোভ্যাক্স কোয়ালিশন থেকে যখন আফ্রিকাতে ভ্যাকসিন যাবে, ইউরোপে ভ্যাকসিন যাবে অনেক দেশে, সেখানে যেন মেড ইন বাংলাদেশ ভ্যাকসিনটা থাকে। তো সেটা আমাদের মানে আমার কাছে এটা মনে হচ্ছে যে কোভিড আমাদেরকে তো অনেক কিছু শেখাচ্ছে। তো এইটাই একটি লার্নিং পয়েন্ট যে আমাদের আসলে আমাদের উপর আস্থা না শিখতে হবে, আমাদের বিশ্বাস করা শিখতে হবে। আমাকে বিশ্বাস করতে হবে যে আমার একটি কোম্পানি হতে পারে, আমার রিসার্চাররা হতে পারে। সবই যে খালি আমেরিকানরা পারবে, ইউরোপিয়ানরা পারবে তা না, আমরাও পারি। কারণ আমরা পারছি তো। আপনি দেখেন ইরান গতকালকে তার প্রথম ভ্যাকসিন অনুমোদন দিয়েছে, ইরান ভ্যাক। ভারতের কোভ্যাক্সিন, ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নিজে সেই ভ্যাকসিন নিয়েছেন, পুরো মন্ত্রিসভা সেই ভ্যাকসিন নিয়েছে। আপনি দেখেন কিউবাতে আবডালা, সভরেন্টো, 2টি ভ্যাকসিন রেজিস্ট্রেশন করার পথে আছে। তো আমরা কি তাদের চেয়ে জ্ঞানী বিজ্ঞানের প্রযুক্তি অতটা পিছিয়ে আছি? তারা পারলে আমরা পারবো না কেন? তো সেজন্য আমি মনে করি না যে বিএমআরসি বেশি সময় নিয়েছে, দেরি করে ফেলেছে। রাদা আমার কাছে মনে হচ্ছে প্রথম তো সময় লেগেছে, এরপরে ওরা লাগবে না। জি, আমরাও আশাবাদী হতে চাই আপনার কথা শুনে যে আজ আপনি যেটি বলছেন যে আমরা আসলে সেই দিনটির অপেক্ষায় আছি যে আমরা মানুষকে, আমরা অন্য দেশকে ভ্যাকসিন দিয়ে সাহায্য করতে পারবো, ঠিক যেভাবে আজ আমরা সুদানকে তার ঋণ পরিশোধে বাংলাদেশ অর্থ দিয়ে সাহায্য করেছে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমরা একটা ছোট্ট বিরতি নেব। ডক্টর স্বপ্নিল আমাদের সাথে যুক্ত থাকুন, বিরতির পরে আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। দর্শক, ইভ্যালি 21 রাতে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, ইভ্যালি 21 রাতে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় করোনার টিকা অনুমোদনের স্বস্তি। যেতে চাই ডক্টর রহমানের কাছে। ডক্টর আব্দুর রহমান, আপনার কাছে জানতে চাই যে এই ডক্টর মহিউদ্দিন, তিনি এখন আমাদের সঙ্গে আর যুক্ত নেই। তিনি বলে গেলেন যে, আমি তাকে প্রশ্ন করেছিলাম যে এটা ডেল্টা যে ধরন, সেই ধরন প্রতিরোধী তারা যে ভ্যাকসিনটি ডিজাইন করেছে। আপনার মতামত জানতে চাই যে আসলে এত দ্রুত বা এত আগে থেকে এই কথাটি বলা সম্ভব কিনা। জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, ডক্টর মহিউদ্দিন বলে গিয়েছে, আসলে এখনও বলার কোনো সুযোগ নাই যে ডেল্টা ভেরিয়েন্টের এগেনস্টে এটা এফেক্টিভ কি এফেক্টিভ না। যতক্ষণ না পর্যন্ত ক্লিনিক্যাল ট্রায়াল রেজাল্ট পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত ডেল্টা ভেরিয়েন্ট এর এগেনস্টে এটা এফেক্টিভ হবে এটা বলা মুশকিল। যদিও ডক্টর মহিউদ্দিন বলেছে যে এখানে 7000 কত বায়োইনফরমেটিক্স ডাটা দিয়ে এটাকে ডিজাইন করা হয়েছে, কিন্তু আপনি জানেন যে ডেল্টা ভেরিয়েন্ট কিন্তু তখন হয়নি। এখন গ্লোব বায়োটেকের ভ্যাকসিনটি যে স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটা আছে সেটা হচ্ছে D614G নামে একটা ভ্যারিয়েন্ট, যে ভ্যারিয়েন্টটি কিন্তু ওই সময় বেশ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বব্যাপী। সেটাকে কনসিডার করে কিন্তু করা হয়েছে, যেটা অন্য কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে কনসিডার করা হয়নি। এই একটা অ্যাডভান্টেজ কিন্তু তারা বলেছে। কিন্তু আমরা যে ডেল্টা ভ্যারিয়েন্ট যেটা, ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট যেটা, সেই ভ্যারিয়েন্টটা কিন্তু সম্প্রতি লক্ষণীয় এবং ওই ভ্যাকসিনটি ডিজাইন করা হয়েছে অনেক আগে। তো এখন হয়তো এটা ধারণা করা যেতে পারে যে ডেল্টা ভ্যারিয়েন্টের এগেনস্টে এফেক্টিভ হতে পারে, কিন্তু আমরা সত্যিকার অর্থে যদি ক্লিনিক্যাল ট্রায়াল না পাই
তাহলে কিন্তু এটা সম্ভব না। ফর এক্সাম্পল আমি একটা আপনাকে বলি, নোভোভ্যাক্সের যে ভ্যাকসিনটি এসেছে সেটা কিন্তু কয়েকদিন আগেই কিন্তু আপনার যে ক্লিনিক্যাল ট্রায়াল রেজাল্ট এসেছে 90.4% এফেক্টিভ নোভোভ্যাক্সিন। এটা প্রোটিন বেসড ভ্যাকসিন, কিন্তু এটা কিন্তু ডিফারেন্ট টাইপের ভ্যাকসিন। এবং সেখানে কিন্তু প্রথমে ইউকে ভেরিয়েন্ট যেটা, আলফা ভেরিয়েন্ট যেটা, সেখানে কিন্তু টেস্ট করে দেখা গিয়েছে 88% এফেক্টিভ, অথচ নর্মাল যে মানে যেটা ছিল সেটা 96% এফেক্টিভ ছিল। কিন্তু টোটালি আবার আমেরিকা এবং মেক্সিকোতে এটা 90.4%। আবার সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট যেটা বেটা ভেরিয়েন্ট, সেটার উপর কিন্তু 49%, মানে 50% কিন্তু এফিকেসি থাকতে হয় ভ্যাকসিনে। তো এরকম ভেরিয়েশন কিন্তু আছে। তো এখন ডেল্টা ভেরিয়েন্টের এগেনস্টে কতটুকু এফেক্টিভ হবে সেটা ক্লিনিক্যাল ট্রায়ালসরা বলা, আগে থেকে বলাটা, এটা আমি মনে করি যে এটা যুক্তিসঙ্গত নয়। তো আমি মনে করি যে এটা অপেক্ষা করতে হবে আমাদেরকে এই যেটা। আরেকটি বিষয় যে আজ এই গ্লোব বায়োটেকের বঙ্গোভ্যাক্সের সঙ্গেই আরও দুটি টিকার ওই শর্ত সাপেক্ষে অনুমোদন এসেছে। জি। একটা ভারত বায়োটেকের, আরেকটি চীনের সিনোভ্যাকের। এই জায়গাটিতে আপনার বক্তব্য জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, এটা আমরা শুনেছি বিএমআরসির ডিরেক্টর যিনি ঘোষণা দিয়েছেন এরকমই বলেছেন। তবে শর্তটি কিন্তু গ্লোব বায়োটেকের ক্ষেত্রে বলা হয়েছে, ওই দুটোর ক্ষেত্রে শর্তের বিষয়ে বলা হয়নি। তবে আমি মনে করি যে ওই দুটো যেহেতু অলরেডি ক্লিনিক্যাল ট্রায়াল হয়ে গেছে বিভিন্ন দেশে, সেক্ষেত্রে তো আর বানরের উপর করার মানে অলরেডি ডাটা আছে, তো অনেক ডাটা আছে। ভারত বায়োটেকেরটা তো ভারতে ডাটা আছে, মানুষের উপর প্রয়োগ চলছেই আছে, অন্য দেশে আছে। সুতরাং হয়তো অন্য শর্ত থাকতে পারে, আমি জানি না কি শর্ত তাদের জন্য আছে, হয়তো আমার এই মুহূর্তে আমার জানা নেই বা আমি জানি না আর কি। তো নিশ্চয়ই তাদেরকেও কোনো শর্ত দেওয়া হয়েছে যেটা আমাদের কাছে অজ্ঞাত। তবে আমি মনে করি যে কোনো ভ্যাকসিনেরই যদি ক্লিনিক্যাল ট্রায়াল করা যায় সেটা অবশ্যই আমাদের দেশের জন্য ভালো। আমাদের দেশের যে ভ্যাকসিনটি যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, এটা ছাড়াও যে ভ্যাকসিনগুলো এসেছে সেটা যদি ক্লিনিক্যাল ট্রায়াল হয়, সেক্ষেত্রে সেই ভ্যাকসিনগুলো পাওয়ার ক্ষেত্রে বা আমাদের কমিউনিটির ক্ষেত্রে সেই ভ্যাকসিনগুলো কিভাবে কাজ করে, আমাদের যে ডাটাটা, এটা কি 60% না 70 না 80%, সেটা কিন্তু একটা আমাদের বোঝা হয়ে যায়। তাতে করে হয় কি, এই ভ্যাকসিনটি আমাদের জন্য কতটুকু কার্যকরী এবং কতটুকু সেফ সেটা কিন্তু আমরা নিশ্চিত হতে পারি। কারণ আপনি জানেন ইথনিক ভেরিয়েশনের কারণে অনেক সময় কেস টু কেস ভেরিয়েশন হয়, হয়তো আমাদের দেশে যেরকম হচ্ছে অন্য দেশে হচ্ছে না। বা এই ভেরিয়েন্টের ক্ষেত্রে, যেটা এখন রিসেন্ট ভেরিয়েন্ট, যেটা আমাদের ঢাকার দিকে ধেয়ে আসছে আর কি, এই ভেরিয়েন্টের এখন ক্লিনিক্যাল ট্রায়াল হলে কিন্তু এই ডেল্টা ভেরিয়েন্টের এগেনস্টই হবে। সেক্ষেত্রে এটা কতটুকু কার্যকরী হবে সেটা ভারত বায়োটেকের যে ভ্যাকসিনটা, সেটি আমরা পত্রপত্রিকায় দেখেছিলাম, ভারতের পত্রপত্রিকায়, যে সেটি এই ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে অনেকটাই সক্ষম। সেই জায়গাটাতে নিশ্চয়ই এই যে এই ভ্যাকসিনটির অনুমোদন নিশ্চয়ই আমাদেরকে আশাবাদী করে তোলে। অবশ্যই আপনি ঠিকই বলেছেন। যেহেতু ভারতে এই ভেরিয়েন্ট মানে উপর কাজ হয়েছে ভারত বায়োটেকের, সেক্ষেত্রে সেই ডাটাগুলো অবশ্যই আমাদের জন্য কাজে আসবে। এবং আপনি জানেন যে ভারত এবং বাংলাদেশের জনগোষ্ঠীর ভিতরে আপনি যদি একই ধরনের, মানে আমাদের ইন্ডিয়ান যে আমরা একই বলা যায় আর কি, একই ধরনের তাদের জেনেটিক মেকআপ বা আমাদের সব কিছু মিলে, তো সেক্ষেত্রে ভারতের যে কোনো ডাটা কিন্তু আমাদের জন্য সেটা কার্যকরী হতে পারে। তো সেদিক থেকে আমি মনে করি যে এটি অবশ্যই ভালো একটি উদ্যোগ, যে ভারত বায়োটেকের ভ্যাকসিনও যদি বাংলাদেশে ক্লিনিক্যাল ট্রায়াল করা যায় এবং সেখান থেকে যদি সুফল পাওয়া যায়, সেটাও কিন্তু হতে পারে। আমরা তো আসলে একটি বা দুটো ভ্যাকসিনের উপর এখন ডিপেন্ড করলে চলবে না, এখন অনেকগুলো ভ্যাকসিন, কারণ আমাদের অনেক ভ্যাকসিন লাগবে। এবং যে ভ্যাকসিনটি অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিনটি দেওয়া হয়েছে, সেটা আমরা জানি না এটা কতদিন পর্যন্ত কিন্তু এটা আমাদেরকে প্রোটেকশন দিবে। এটা নিয়ে এখনও সেরকম কোনো গবেষণা কিন্তু আমরা জানি না। অনেকে অনেক কথা বলেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু জানি না। সুতরাং এই ভ্যাকসিনেশন প্রক্রিয়া কিন্তু কোভিড-19 এগেনস্টে চলতেই থাকবে। আমরা কোভিড-19কে যদি নির্মূল করতে চাই, ভ্যাকসিন ছাড়া কিন্তু আমাদের মানে আমাদের অন্য স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে, কিন্তু আলটিমেটলি এটাকে নির্মূল করতে হলে আমাদেরকে কিন্তু ভ্যাকসিনের উপর নির্ভর করতে হবে। স্বাস্থ্যবিধির পাশাপাশি ভ্যাকসিন। জি জি জি, আপনার কাছে আসবো, যেতে চাই ডক্টর স্বপ্নিলের কাছে। ডক্টর স্বপ্নিল, এই যে করোনার যে বারবারন্ত, আমরা নিশ্চয়ই সীমান্ত জেলাগুলোর দিকে আপনি গত কয়েকদিনের চিত্রের দিকে আপনি নিশ্চয়ই চোখ রেখেছেন। আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমাদের ভ্যাকসিনের যে শর্টেজ এখন, আমরা আশাবাদী হতে চাই যে আজ আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছেন যে 10 লাখ ভ্যাকসিন আরও আসছে, সেটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকারই। এই যে 10 লাখ তো নিশ্চয়ই খুব বেশি পরিমাণ না, এটা হয়তো খুব 10-15 দিন 20 দিনেই শেষ হয়ে যাবে।
সেই ক্ষেত্রে এই যে আমরা আজকে যে টিকাগুলোর অনুমোদনের জন্য যে শর্তগুলো আরোপ করা হলো, সেই জায়গাটিতে মানে নতুন করে ভাববার সময় সুযোগ আছে কিনা যে যত দ্রুত সম্ভব, বিশেষ করে ভারত বায়োটেকের যে টিকাটি সেটি তো ভারতে দেওয়াই হচ্ছে, সিনোভ্যাক আমাদের দেশেও দেওয়া হচ্ছে, এই জায়গাটিতে একটু আপনার মতামত জানতে চাচ্ছিলাম যে দ্রুত এই কাজগুলো করা উচিত কিনা, এবং আমাদের দেশে উৎপাদনের যে আলোচনা চলছিল যে রাশিয়ার স্পুটনিক ভি বা চীনের সিনোভ্যাক, এই জায়গাগুলো যদি দ্রুত করা সম্ভব হয়, সেটি হচ্ছে না কেন? আসলে দ্রুত বাধাটা কোথায় আপনার কাছে জানতে চাই। আপনি নিশ্চয়ই আপনি চোখ রাখেন এইসব বিষয়ে। যে আপনার অডিও মিউট। আজকে যে 3টি ভ্যাকসিনের ব্যাপারে সিদ্ধান্ত এসছে বলে আমরা জানতে পারছি, আমার ধারণা গ্লোবের বঙ্গভ্যাক্সের ব্যাপারে কোয়েরি বা ফার্দার প্রশ্ন থাকবে, আর অন্য দুটো ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন দেওয়া হবে। এই অন্য দুটো ভ্যাকসিন ট্রায়ালকে অনুমোদন দেওয়াকে আমি আদৌ গুরুত্বপূর্ণ বলে মনে করছি না, কারণ এই পর্বটি শেষ হয়ে গেছে। কারণ সিনোফার্মের ভ্যাকসিন এর মধ্যেই অনুমোদন পেয়ে গেছে, বাংলাদেশও অনুমোদন পেয়ে গেছে, এবং আমরা কমার্শিয়ালি আমরা 1.5 কোটি ডোজ অর্ডারও করে বসে আছি, এখন চুক্তি সংক্রান্ত জটিলতা আনতে পারছি না। আর যেটা কোভ্যাক্সিন, সেটি ভারতে অনুমোদিত, তাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ পুরো মন্ত্রিসভা সেই ভ্যাকসিনটি গ্রহণ করেছেন, এবং তারাও কিন্তু হুর সাথে প্রি কোয়ালিফিকেশন প্রক্রিয়ার মধ্যে আছেন, তারা দ্রুতই ফুল প্রি কোয়ালিফাইড হয়ে যাবে, এবং এখন বোধহয় 12-13টি দেশে সেটি রপ্তানি হচ্ছে। কাজে এই ভ্যাকসিনের যেটা কমার্শিয়াল পর্যায়ে চলে গেছে সেটি ট্রায়াল করার কোনো সুযোগ নেই। আমরা অনুমতি দেই আর না দিই, তারা আমার মনে হয় না এই ট্রায়াল নিয়ে মূল কোম্পানির এখন আর কোনো আগ্রহ থাকবে। অতএব সেটি আলোচ্য বিষয় না। যেটি আলোচ্য বিষয় হচ্ছে ভ্যাকসিন প্রাপ্তি। যে মাননীয় মন্ত্রী মহোদয় যে 10 লক্ষ ডোজ ভ্যাকসিনের কথা বলেছেন, এটি গুরুত্বপূর্ণ, সংখ্যাটা আমলে গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশে প্রায় 13 থেকে 14 লক্ষ মানুষ দ্বিতীয় ডোজটি পাননি। তো ফলে তাদেরকে সেম ভ্যাকসিন দিয়ে দ্বিতীয় ডোজ দেওয়ার একটা সুযোগ তৈরি হচ্ছে 10 লক্ষ ডোজ ভ্যাকসিন দিয়ে, এটি সেই কারণে আমার কাছে গুরুত্বপূর্ণ। আর আজকে যে ভ্যাকসিন সংকট, ধরেন যদি আজকে আমার কাছে আরো 50 লক্ষ, আরো 1 কোটি ডোজ ভ্যাকসিন থাকতো, তা দিয়েও কিন্তু আমরা আসলে শেষ করতে পারতাম না। এই দৃশ্যপট থাকতোই, হয়তো আরো 50 লক্ষ বা 1 কোটি মানুষ নিরাপদ থাকতো, দেশটা কিন্তু নিরাপদ হতো না। আমার কাছে সেজন্য মনে হয় যে ভ্যাকসিন নিয়ে আমাদের এত হাপিত্তেশ করার কিছু নেই, আমাদের স্বাস্থ্যবিধির উপর জোর দিতে হবে। আর আমি যদি ভুল না বুঝে থাকি, তাহলে আমার ধারণা আজ যেমন আমরা ভ্যাকসিন নিয়ে অনেক হাহাকার করছি, আর 3-4 মাস পরে পরিস্থিতি একেবারেই বদলে যাবে। কারণ আমাদের পুরো পরিস্থিতিটার সাথে ভারতের দ্বিতীয় ওয়েভ খুব ওতপ্রোতভাবে জড়িত। কেন বলছি? যে আমাদের কিন্তু অনেকে বলেন যে বাংলাদেশ একটি ভ্যাকসিন সোর্সের উপর নির্ভর করে ভুল করেছে। বাংলাদেশ কিন্তু কখনোই একটি ভ্যাকসিন সোর্সের উপর নির্ভর করেনি। আমাদের বড় নির্ভরতার জায়গা ছিল কোভ্যাক্স কোয়ালিশন, যেখান থেকে আমাদের প্রায় 6 কোটি উপরে ডোজ পাওয়ার কথা ছিল। এখন সেই কোভ্যাক্স কোয়ালিশনের সরবরাহকারী কে ছিল? সেরাম ইনস্টিটিউট। তারাও সেরামের উপর ডিপেন্ড করছিল, আমরা সেরামের উপর ডিপেন্ড করছিলাম। এই দুই জায়গা থেকে 9 কোটি ডোজ ভ্যাকসিন চলে আসলে আমাদের কিন্তু ভালো জায়গায় চলে যাওয়ার সুযোগ ছিল। ভারতে অপ্রত্যাশিত দ্বিতীয় ওয়েভটি আমাদের পাশাপাশি গোটা বিশ্বে কোভ্যাক্স কোয়ালিশনকে বিপদে ফেলে দিয়েছে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভারতে কিন্তু এখন সংক্রমণটা কমে আসছে, এবং ভারতে এর মধ্যে কিন্তু সক্ষমতা বেড়েছে। এই যে কোভ্যাক্সিন, তাদের একসময় একটি প্ল্যান্ট ছিল, জুলাইয়ের মধ্যে তাদের 3টি প্ল্যান্ট হয়ে যাচ্ছে। এই যে সেরাম ইনস্টিটিউট, তারাও সম্ভবত আমি যতদূর জানি আরেকটি প্ল্যান্ট তৈরি করে ফেলছে, এবং ভারতের তৃতীয় আরেকটি ভ্যাকসিন স্পুটনিক 5 তৈরি হচ্ছে এবং কমার্শিয়ালাইজ হচ্ছে। তারা বোধহয় বছরে 8.5 কোটির মতো স্পুটনিক 5 তৈরি করবে। চতুর্থ একটি ভারতীয় ভ্যাকসিন জাইকোভ-ডি অনুমোদন পাওয়ার প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ে আছে। অতএব আমার ধারণা যে জুলাই আগস্ট মাসের সিনারি একদম বদলে যাবে, এবং আগামী সেপ্টেম্বর অক্টোবর নাগাদ বা আরো দেশে হয়তো নভেম্বরই হতে পারে, আমরা প্রচুর পরিমাণে ভ্যাকসিন পাবো। এবং এই সময়টাতে আমার কাছে এটা মনে হয় যে যেটি আজকে আমরা দেখছি যে G7 100 কোটি ডোজ দিবে, সেখান থেকে কিছু আসবে আপনার এই কি বলে কোভ্যাক্স কোয়ালিশন থেকে, এবং ভ্যাকসিনের দামও আমার ধারণা অত্যন্ত সহনীয় পর্যায়ে চলে আসবে, যেটি এখন সহসা বেড়ে গেছে। তাহলে আমি নিরাশাবাদী নই, এবং যৌক্তিক কারণে নিরাশাবাদী নই। আমি ভূ রাজনৈতিক এবং কোভিডের গতি প্রকৃতি বিশ্লেষণ করি এবং বিশ্বাস করতে চাই, বিশ্বাস করিও যে এই দৃশ্যপট বছর শেষে এরকম থাকবে না। তো এই জায়গাটাকে, এই স্বস্তির জায়গাটাকে যদি আমরা বছর শেষে নিয়ে যেতে চাই,
তাহলে কিন্তু আমাদের এই সময়টাতে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া উপায় নেই। আর যেটি মনে রাখতে হবে যে 2 ডোজ করে যদি আমরা টিকার হিসাবও করি, 80% মানুষকে যদি আপনি ভ্যাকসিনেশন করেন, তখন আপনি চিন্তা করছেন যে আপনার হার্ড ইমিউনিটি তৈরি হবে। এটি কিন্তু একদিন দুদিন অর্জিত হবে না। কাজেই বছর শেষে আমার প্রত্যাশা অনুযায়ী যদি প্রচুর ভ্যাকসিন আসতেও থাকে, আমরা যে মানুষ যদি এগিয়ে না আসে, ভ্যাকসিন এনে কোনো লাভ নেই। কারণ আমরা যেভাবে ভ্যাকসিন দিচ্ছিলাম, যখন আমাদের হাতে ভ্যাকসিন ছিল, দিনে 1 লক্ষ ডোজ করে ভ্যাকসিন যদি আমি দেই, আমাদের হার্ড ইমিউনিটিতে পৌঁছাতে 7 বছর সময় লাগবে। তাহলে ভ্যাকসিন এনে লাভ কি যদি মানুষ ভ্যাকসিন নিতে না যায়? আমাদের ভ্যাকসিন ব্যবস্থাপনা তো ইউনিক ছিল। কেউ বলতে পারবে না কোন রকম 2 নম্বরই হয়েছে, কোনো কিছু হয়েছে। এত বড় একটা ভ্যাকসিন কার্যক্রম কি সুন্দরভাবে চালানো হচ্ছে। মানুষকে তো এগিয়ে আসতে হবে। ফলে ওই জায়গাটাতে মানে আমাদের এখন জোর দেওয়া উচিত যে স্বাস্থ্যবিধি মেনে চলে, এবং ভ্যাকসিন আসলে ভ্যাকসিনের আমরা দল বেঁধে লাইন দিয়ে গিয়ে ভ্যাকসিনগুলো নিই। সেই ভ্যাকসিনে পড়ে না থাকে। আপনি চিন্তা করে দেখেন, এখনো কিন্তু আমাদের কোনো টিকাদান কেন্দ্রে টিকাদান কর্মসূচি অব্যাহত আছে, কারণ এখনো আমাদের সমস্ত কোভিশিল্ড ফুরিয়ে যায়নি। তো এটি যে একদিকে হতাশার কথা, কেন এখনো ফুরিয়ে গেল না, কেন এখনো সবাই তো দ্বিতীয় ডোজ যাচ্ছেন না। তো অতএব খালি ভ্যাকসিন নেই হাপিত্তেশ না করে ওইসব দিকে নজর দেওয়া হচ্ছে যে ভ্যাকসিন থাকলে আপনি যেন ভ্যাকসিনটা নিতে যাই। সরকার কিন্তু সরকারি জায়গাটা কাজ করছে, এবং ভ্যাকসিনের সংকট অবশ্যই কেটে যাবে। আর যদি সত্যিই বাংলাদেশের নিজস্ব ভ্যাকসিন ক্যান্ডিডেট চলে আসে, আগামী বছর যদি আমরা বেঁচে থাকি এবং এরকম আরেকটি কোনো প্রোগ্রামে যুক্ত হই, তখন আমরা আলোচনা করবো বাংলাদেশের ভ্যাকসিন কোন কোন দেশে যাচ্ছে। তো ফলে সামনে কিন্তু অপার সম্ভাবনা। খালি এই যে আগামী কয়েক মাসের ক্রাইসিস পিরিয়ডটা, এটাকে আমাদের স্বাস্থ্যবিধিটা জোরে সোরে মেনে পার করতে হবে। বিশেষ করে মাঝে যে আমরা শুনছিলাম, বেশ আলোচনাও ছিল যে অন্য যে ভ্যাকসিন যেমন স্পুটনিক ভি বা সিনোভ্যাক, এগুলো দেশে উৎপাদনের যে আলোচনাটা ছিল, সেই আলোচনাটাই এখন বেশ কম। এই জায়গাটিতে একটু আপনার মতামত জানতে চাচ্ছিলাম। আমার কাছে যেটা মনে হয়, আমি তো আসলে সরকারি ব্যবস্থাপনা বা কোনো কিছুর সাথে সংশ্লিষ্ট নই, মানে আমি একজন অবজারভার হিসেবে বলতে পারি। এটা আমার বন্ধু আব্দুর রহমান আরো ভালো বলতে পারবেন। আমার ধারণা যে এখানে বড় সংকটের জায়গা হচ্ছে যে আমাদের যে ভ্যাকসিন উৎপাদক প্রতিষ্ঠানগুলো আছে, তাদের সক্ষমতা হচ্ছে ফিল অ্যান্ড ফিনিশের ক্ষেত্রে। অর্থাৎ তাদেরকে যদি আপনি একটি বড় জারে করে অনেকগুলো ভ্যাকসিন এনে দেন, তারা খুব সুন্দরভাবে ছোট ছোট বয়ামে ভরে বা ছোট ছোট ভায়ালে ভরে সেই ভ্যাকসিনটি সরবরাহ করতে পারবে মানুষের কনজামশনের জন্য। কিন্তু ম্যানুফ্যাকচারিং বলতে আমরা যা বুঝি যে আপনার মিডিয়া আসবে, অন্যান্য জিনিসপত্র আসবে, এবং এগুলোকে মিশ্রণ করে ভ্যাকসিন বানানো হবে। সেই জায়গায় আমাদের সক্ষমতার ঘাটতি আছে। এবার থাকতেই পারে, কারণ বাংলাদেশের ভ্যাকসিনের বাজার কিন্তু খুব ছোট মার্কেট ছিল। কোভিড আসার আগে এটা একটা খুব ছোট মার্কেট ছিল ভ্যাকসিনের জন্য, কারণ গ্যাভির আন্ডারে আমরা যে ইপিআর ভ্যাকসিনগুলো পাই, সব বিদেশি ভ্যাকসিন আনতে হয় আমাদেরকে। দেশি ভ্যাকসিন সেখানে ব্যবহৃত হয় না, হুশ এগুলো কেনে না, নানা কারণেই কেনে না, প্রিকশন ইত্যাদি ইত্যাদি। ফলে ভ্যাকসিনের মার্কেট খুব ছোট একটা মার্কেট। তাও যে কিছু কোম্পানি এগিয়ে এসছে, এই তো বেশি। তো আমার কাছে এটা মনে হয় যে আমরা যদি গার্মেন্টস শিল্পে এত লক্ষ কোটি টাকা প্রণোদনা দিতে পারি, আমার সরকার যদি একটু এদিকে নজর দেন, যার উদাহরণ কিন্তু আমরা দেখছি, মাননীয় প্রধানমন্ত্রী হাত দিয়েছেন। আমার তো মনে হয় এখানে হাজার কোটি টাকার প্রণোদনা লাগবে না, যদি কিছু টাকা প্রণোদনা দেওয়া যায়, তাহলে আমাদের ওষুধ শিল্প খুব দ্রুতই এই জায়গাটা সক্ষমতা অর্জন করবে। কারণ হচ্ছে স্পুটনিক 5, আমি যতদূর বুঝি রাশিয়ানদের সেই ক্যাপাবিলিটি নাই যে তারা আমাদেরকে ওই ফিল ফিনিশ করার মতো ভ্যাকসিন সরবরাহ করতে হবে। তারা যে দেশেই যাচ্ছে, ছোট পপুলেশন হলে তারা ভ্যাকসিন সরবরাহ করছে, কারণ তাদের ক্যাপাসিটি কম, প্রোডাকশন ক্যাপাসিটি। বড় দেশে বা বড় জনসংখ্যা দেশে তারা লোকাল ম্যানুফ্যাকচারিং এ যাচ্ছে। ভারতে কিন্তু তারা ফিনিশ প্রোডাক্ট দিচ্ছে না, তারা ম্যানুফ্যাকচারিং এ চলে গেছে, লোকাল প্রোডাকশন পার্ট। ভারতের সেই সক্ষমতা ছিল, চীনের হয়তো সেই সক্ষমতাটা আছে, কিন্তু তাদের সাথে যেটি আজকে মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন, কারণ আমার কাছে একমাত্র মনে হয় পৃথিবীতে যারা ভ্যাকসিন প্রডিউসিং কান্ট্রি এই মুহূর্তে, শুধুমাত্র চীনেরই সেই ক্যাপাবিলিটি আছে যে তারা প্রচুর পরিমাণে ভ্যাকসিন আমাদেরকে দিতে পারে, যেটা আমাদের সক্ষমতার জায়গা থেকে আমরা ফিল ফিনিশ করতে পারি। এখন চীন কেন আমাদেরকে দিচ্ছে না সেটা আমি বলতে পারবো না। আমাদের তো মনে হচ্ছে চলে আসবে। এখন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যিনি বলেছেন যে হয়তো চুক্তিগত কিছু সংকটের কারণে আসছে না, তো না জেনে কথা বলা ঠিক না। কিন্তু আমার কাছে মনে হয় যদি ফিল অ্যান্ড ফিনিশের চিন্তা করেন, তাহলে স্পুটনিক 5 সহসা দেশে আসবে না। এর জন্য আপনাকে সম্ভবত সিনোভ্যাকের উপর নির্ভর করতে হবে, সিনোফার্মও না। কারণ সিনোফার্ম লাইভ ইনঅ্যাক্টিভেটেড অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন, জীবিত ভ্যাকসিনকে ভাইরাসকে ইনঅ্যাক্টিভ করা হচ্ছে। আর সেটি কেন আসছে না, হয়তো চলে আসবে, বিভিন্ন ভূ রাজনৈতিক বিষয়বস্তু থাকে। আমরা দেখেছি চুক্তি নিয়ে কিছু সংকট দেখা দিয়েছিল। মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে চীনা ভাষার চুক্তি পূর্বে স্বাক্ষর করা হয়েছিল, তারপর সরকারি কর্মকর্তা দাম বলে দিয়েছেন। আমাদের দাম বলার ব্যাপারটি বলেন, তারা সেটাকে কিন্তু অন্যায় বলে কিছু মনে করি না, কারণ আমি মনে করি এটি গণতান্ত্রিক দেশের নাগরিক হিসেবে
আমার ট্যাক্সের পয়সা দিয়ে আমার দেশে ভ্যাকসিন আসে, সেই দামটি জানার পূর্ণ অধিকার আমাদের আছে। এবং যদি আমাকে ভ্যাকসিনের দামটি নাও জানানো হয়, আমাদের তো মাননীয় প্রধানমন্ত্রী তথ্য অধিকার আইন করে দিয়েছেন, দেশের নাগরিক হিসেবে আমি ভ্যাকসিনের দামটি জানতে চাইতেই পারি। অতএব আমার সরকারের কোনো প্রতিষ্ঠানের কখনোই উচিত হবে না দাম গোপন রেখে কোনো চুক্তি করা। যাই হোক, এগুলো আমার জানা নেই, আমি যে অবজারভেশনটি বললাম। কিন্তু আমাদের মূল সংকটের জায়গা হচ্ছে যে আমাদের ক্যাপাবিলিটি কম, ক্যাপাবিলিটি সীমিত, এবং সেই ক্যাপাবিলিটি বাড়ানোর ক্ষেত্রে আমরা আমার মনে হয় সরকার উদ্যোগ নিলেন। এবং আমার কাছে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী তার বাজেট বক্তৃতায়, আজকে সংসদের বক্তৃতায় যে কথাগুলো বলেছেন সেগুলো বিশ্লেষণ করলে তিনি সেই জায়গাটাতে হাত দিচ্ছেন এবং সেই জায়গাটা আমরা দ্রুত সক্ষম হবো। আমরা আশাবাদী হতে চাই। ডক্টর রহমান, আপনার কাছে এই একই বিষয়ে আসতে চাই। ডক্টর স্বপ্নিল বললেন যে আমাদের ওষুধ শিল্পের, এই যে আমরা কিন্তু আগে থেকেই বলছিলাম যে আমাদের বেশ কয়েকটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি রয়েছে যাদের ওই সক্ষমতা রয়েছে যে তারা এই ভ্যাকসিন তৈরি করতে পারবে। সক্ষমতার জায়গাটি আসলে এখন প্রশ্নবিদ্ধ কেন হচ্ছে? আসলে সক্ষমতা আমাদের কিছু কিছু ফার্মাসিউটিক্যাল, বিশেষ করে 3টি ফার্মাসিউটিক্যালের ভ্যাকসিন প্রস্তুত করা। আমাদের দেশে ওই যে কথাটি আমাদের ডক্টর স্বপ্নিল বললেন যে আসলে বাল্ক এনে ফিল ফিনিশ করা, এটি একটি বিষয়। আর একটা হচ্ছে ভ্যাকসিন আপনার প্রথম থেকে সিড থেকে ভ্যাকসিন তৈরি করা, সেই বিষয়টি কিন্তু ডিফারেন্ট। তো সিড থেকে ভ্যাকসিন যদি তৈরি করতে হয়, সেখানে আমাদের কিছু টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট দরকার, এবং সেই টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট করে কিন্তু এখানে করতে হবে। পাশাপাশি একটা জিনিস আপনার মনে রাখতে হবে যে সারা বিশ্বব্যাপী কিন্তু ভ্যাকসিন মানে একটা শুধু এমআরএনএ না, বা একটা ডিএনএ না, বা একটা ভেক্টর না। এখানে কিন্তু অনেকগুলো, একটা ফর্মুলেশন যখন করা হয়, অনেক মেটেরিয়ালস কিন্তু এটা মিক্স করে একটা ভ্যাকসিন দেওয়া হয়, এবং অনেকগুলো মেটেরিয়ালস থাকে। তো সারা বিশ্বব্যাপী কিন্তু এই কাঁচামালের স্বল্পতা রয়েছে। মানে ভ্যাকসিন শুধু বললেই মুখে তৈরি করা যাবে তা না। আর আপনার প্রথম থেকে যে ভ্যাকসিনটি, যে এখানে যে সিক্রেট যে বিষয়গুলো আছে, এই যে আমরা মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন বলি, এখানে কিন্তু সিকোয়েন্সটা বা যে বিষয়গুলো আছে, এটা কিন্তু শুধুমাত্র ওই কোম্পানি জানে যারা তৈরি করেছে। সেই বিষয়টি যেমন আছে, এবং এটা প্রস্তুত করার জন্য সেই টেকনোলজিটা রপ্ত করা এখানে, সেটা কিন্তু একটি বিষয় আছে। ফর এক্সাম্পল, আমি এমআরএনএ ভ্যাকসিন আমি একটা বলি যে এখানে লিপিড ন্যানো পার্টিকেলের ভিতরে এটা দেওয়া হয়, কারণ ভ্যাকসিন শুধু তৈরি করলে হবে না, এটা কিন্তু সেলে আমাকে পৌঁছাতে হবে, এবং সেটার জন্য কিন্তু মানে এটা কাজ করতে হবে। এবং কি কনসেন্ট্রেশনে লিপিড ন্যানো পার্টিকেল দিলে এটা সেলের ভিতরে যাবে, সেটাও কিন্তু একটা গবেষণা, এবং সেটা কিন্তু ল্যাবরেটরি বেসিক করতে হয়। এটার কতটুকু এন্ট্রি হচ্ছে, কতটুকু সেলের ভিতরে যাচ্ছে, এগুলো টেস্ট করতে হয়। সুতরাং এখানে অনেকগুলো বিষয় আছে টেকনোলজির। এই টেকনোলজিটা আপনার কিন্তু এটা অনেক ট্রায়াল অ্যান্ড এরর মেথড আছে, বা যারা এটা করেছেন তাদের কাছ থেকে যদি সহজে এটা পাওয়া যায়, তাহলে হয়তো আমরা খুব দ্রুত অল্প সময়ের ভিতরে এটা করা যেতে পারে। তবে সেটা করতে গেলে যে ধরনের সেট আপ দরকার ইন্ডাস্ট্রির, আমার মনে হয় যে আমাদের দেশে যেহেতু এই ধরনের আগে কোনো করা হয়নি, সেক্ষেত্রে অবশ্যই কিছু সময় লাগবে। আর যদি ফিল ফিনিশ করার মতো সেরকম কোনো আসে, কিন্তু ফিল ফিনিশ করার মতো আমার মনে হয় যে সুযোগ খুবই কম, কারণ ফিল ফিনিশ করলে তো তারাই করতে পারে ওখানে। আসলে একদম সিড থেকে ম্যানুফ্যাকচারিং করার যদি সেই সুবিধাটা থাকে, যেটা সিরাম ইনস্টিটিউট বা বড় বড় প্রতিষ্ঠান করছে, সেরকম সক্ষমতা থাকলে তাহলে বিশ্বব্যাপী ভ্যাকসিন হয়তো ওই কোম্পানি তারা নিজেরাই এগিয়ে আসবে যে আমাদের সেটা আছে। কিন্তু আমাদের সেই টেকনোলজি একদম দিয়ে আমাদেরকে শিখিয়ে দিবে। যদিও সরকার খুব চেষ্টা করছে সে ব্যাপারে, আমরা আশাহত হব না, হয়তো আমরা পেয়ে যাব। আমরা সেটাই, যে ভ্যাকসিন কারোর কাছ থেকে নিতে হলে আমরা তাদের থেকে এই টেকনোলজি যাতে পাই, কিছু শর্ত মেনে হলেও, সেটা আমার মনে হয় যে এখন আমাদের চাহিদা, এবং সেটা যদি আমরা পাই তাহলে আমরা দ্রুত এই দিকে আবার এগিয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা আগে কিন্তু এই বিষয়টি অনেক আগে শুনেছিলাম, কিন্তু ইদানিং একটু কম শোনা যাচ্ছে। নিশ্চয়ই আপনি জানেন যে ভ্যাকসিন যে কূটনীতি বলি, বা ভ্যাকসিন যে বা ব্যবসা, যেটা কমার্শিয়াল একটা মেটেরিয়ালস হয়ে দাঁড়িয়েছে, তো সেক্ষেত্রে হয়তো ইন্ডিয়া বা চায়না, আমরা যাদেরকে বলি না কেন, বা আমরা স্পুটনিক ভি রাশিয়া বলি না কেন, তারা কিন্তু এই জিনিসটা সহজে তারা দিবে বলে আমার কাছে মনে হচ্ছে না। নিশ্চয়ই এখানে কোনো জট আছে, যে জটটা ভাঙতে হলে আমি জানি না এটা কিভাবে ভাঙবে, তবে আমরা আশাবাদী যে অবশ্যই এটা আসবে। আর যে বিষয়টি আলোচনা হচ্ছিল যে ভ্যাকসিনের ক্ষেত্রে, আমরা শেষ দিকে, আপনি যদি শেষ করে নেন। আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। ভ্যাকসিনের ক্ষেত্রে আমাদের দেশে যেভাবে খুবই ইমপ্রেসিভ ওয়েতে ভ্যাকসিনেশন শুরু হয়েছিল সারা দেশব্যাপী, এবং প্রশংসিত হয়েছিল, আমরা প্রথম দিকে ছিলাম। তো আমরা কিন্তু যে কোনো কারণে হোক, এটা আমাদের সরকারের ব্যর্থতা না, আমাদের সরকার ঠিকভাবে এগোচ্ছিল, কিন্তু আমাদের ইন্ডিয়া আমাদেরকে ভ্যাকসিন না দেওয়ার কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এরপরে কিন্তু সরকার বিভিন্নভাবে ভ্যাকসিন পাওয়ার ব্যাপারে খুবই সচেষ্ট আছে, এবং আমরা কিন্তু ভালো ভালো খবর পাচ্ছি, এবং অনতি বিলম্বেই কিন্তু এই দুরাশা আমাদের থেকে কেটে যাবে, এবং ভ্যাকসিন আবার নতুন করে শুরু হবে। এবং আপনি জানেন যে 19 তারিখ থেকে আবার ভ্যাকসিনেশন প্রোগ্রাম শুরু হচ্ছে। সুতরাং এইটা আসলে যারা সমালোচনা করেন,
আমি মনে করি যে সমালোচনা ঠিক না। বিশ্বের এখনো অনেক দেশ ভ্যাকসিন পায়নি, সেক্ষেত্রে আমরা অনেক ভ্যাকসিন পেয়েছি এবং সামনে ভ্যাকসিন আসছে এবং সেটা অবশ্যই দেওয়া হবে। বরং ডক্টর স্বপ্নিল বললেন যে আমাদের মানুষের মধ্যে যে অসচেতনতা, সেই জায়গাটা দূর করতে হবে। সেই জায়গাটা আমাদের একই এখন সাথে হচ্ছে, জি। স্বাস্থ্যবিধি মানতে হবে এবং ভ্যাকসিন নিতে দলে দলে যেতে হবে। আমরা শেষ দিকে, ডক্টর স্বপ্নিল, আপনি 1 মিনিটে যদি নতুন কিছু যোগ করেন, আমরা শেষ মিনিটে চলে এসেছি। আমার কাছে যেটা মনে হয় পুরান কথা নতুন করে আর কি, যে পুরাতন জিনিস নতুন বোতলের মতো, যে সামনে কিন্তু ঘোরতর বিপদের দিকে যাচ্ছি আমরা। আমাদের একটু সিরিয়াসলি চিন্তা করা উচিত যে এবার কোরবানির ঈদে আমাদের সত্যি সত্যি দেশে যেতে হবে কিনা, না গেলে চলে কিনা। আর যদি যেতেই হয়, যারা যেতেই হবে, গত ঈদের শিক্ষা থেকে শিক্ষাটা নেওয়া উচিত যে বাংলাদেশে খুব কম জেলা শহরে কিন্তু সিটি বাস সার্ভিস আছে। অতএব বাস চলাচল যদি বন্ধ রাখি, তাহলে আন্ত এবং অন্ত 2 জেলার বাস চলাচলই বন্ধ রাখতে হবে। মানুষ ঢাকা থেকে, ঢাকার সীমানার শেষ প্রান্তে গিয়ে যদি গাজীপুরের বাসে চলে ময়মনসিংহে গিয়ে আবার একটি বাস বদল করে কষ্ট করে যাবে, এতে সংক্রমণ বাড়ে। তাদেরকে দীর্ঘ সময় ধরে স্বাভাবিকভাবে যেতে দেওয়ার সুযোগ করে দেওয়া উচিত, যারা দীর্ঘ সময় ধরে স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে। দলে দলে মানুষ অল্প সময় অভ্যুত্থান যেতে না যায়, তাদের সংক্রমণ বাড়ে। কারণ আগে কিন্তু আমরা ঢাকা থেকে ঈদের সময় রোগটা দিয়ে এসেছি প্রথম 2টো ওয়েভের ক্ষেত্রে। এবার কিন্তু আমরা ঢাকা থেকে গিয়ে ভারতীয় ভ্যারিয়েন্টকে ঢাকায় নিয়ে আসবো, ডেল্টা ভ্যারিয়েন্টকে ঢাকায় নিয়ে আসবো। আর খালি একটা জিনিস মাথায় রেখেন যে ভারতের যে স্বাস্থ্যসেবা, তা তো আমাদের চেয়ে অনেক উন্নত। দিল্লি তো খালি বাংলাদেশের মানুষের চিকিৎসার জায়গা না, সেখানে মধ্যপ্রাচ্যের লোকের চিকিৎসা নিতে আসে, ইউরোপিয়ানরা আসে। দিল্লির আয়তন ঢাকার চেয়ে 3 থেকে 4 গুণ বড়, জনসংখ্যা ঢাকার চেয়ে কম। সেই শহরে অক্সিজেনের চাহিদা দাঁড়িয়ে গেছে 990 টন, দেওয়া গেছে 550 টনের মতো। ভারত কিন্তু পৃথিবীর বৃহত্তম অক্সিজেন উৎপাদনকারী দেশ। আর আমাদের ক্যাপাসিটি আমি যদি ভুল না জেনে থাকি বোধহয় 250 টনের মতো। দিল্লির 1/10 পরিস্থিতি যদি আমাদের এখানে কায়েম হয়, তার চেয়ে ভয়াবহ কিছু কিন্তু আমরা চিন্তাও করতে পারছি না। ফলে আমাদের খুব সাবধান থাকতে হবে, খুব সাবধান থাকতে হবে। আমরা বলি শুনি না, কিন্তু এবার কিন্তু বিপদটা অন্য মাত্রায় চলে আসতে পারে যদি আমরা সচেতন না হই। নিশ্চয়ই 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 আমাদের নাগরিক হিসেবে আমাদের সেই দায়িত্বটি আমাদের নাগরিকেরা পালন করবে, সচেতনতার কোনো বিকল্প নেই। আমরা একেবারে শেষ দিকে আমি ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর মামুন আল মাহতাব স্বপ্নিল, আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই অধ্যাপক ডক্টর এস এম আব্দুর রহমান, আপনাকে, আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন। আমরা ধন্যবাদ। জি দর্শক, আজ এখানে শেষ করব ইভেলি 21 রাত। নিশ্চয়ই আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। এই আলোচনা থেকে যে বিষয়টি বেরিয়ে আসলো যে আমরা আসলে আজকের যে ঘটনাটি ঘটলো, বঙ্গভ্যাক্স সহ আরও যে 2টি টিকার শর্ত সাপেক্ষ অনুমোদন দেওয়া হলো, সেটি নিশ্চয়ই একটি আশার খবর। এবং এই যে এখন যে বিপদের মধ্যে আমরা আছি বা বিপদের মধ্য দিয়ে যাচ্ছি, সেই বিপদ নিশ্চয়ই কেটে যাবে। এবং আমরা শুধু এই টিকা দিলেই চলবে না, টিকার বাইরেও আমাদের যে স্বাস্থ্য সচেতনতা বা স্বাস্থ্য সুরক্ষার যে বিষয়টি আমরা গত প্রায় 1 বছরের বেশি সময় ধরে বারবার বলে আসছি, সেই জায়গাটিতে জোর দিতে হবে। আমাদের সামাজিক দূরত্ব মানতে হবে, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, এবং এই যে এই জটলা বা আমরা আমাদের ডক্টর স্বপ্নিল বলছিলেন যে ঈদে এই যে দল বেঁধে বাড়ি যাওয়া, সেই জায়গাটি নিশ্চয়ই এবার আমরা পরিহার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।